মসজিদের জায়গায় এয়ারপোর্ট ছিল না, এয়ারপোর্টের জায়গায় মসজিদ ছিল, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। সেই বড় প্রশ্নের উত্তরে আসে যে মসজিদের প্রায় 1 যুগ পরে কিন্তু এয়ারপোর্টটা হয়েছিল। এতদিন পর্যন্ত কিন্তু কখনো নিরাপত্তা হানি হয়নি, কিন্তু আজকে বিজেপি সরকার আসার পরে কোথাও গিয়ে মনে হচ্ছে যে মসজিদে নামাজ পড়তে আসার পরে নিরাপত্তা হানি হবে। যদি এমন তাদের মনে হয়ে থাকে, রাষ্ট্রীয় সুরক্ষার স্বার্থে মসজিদকে যে পুনর্স্থাপন করার ভাবনা অবশ্যই ভাবা হোক। প্রত্যেকটা ধর্মকে যে সমান রাইট আছে, প্রত্যেকটা আমাদের ধর্ম চালন করার, ধর্ম পালন করার, ধর্ম যে যার মতোভাবে যে সংবিধান আমাদের যে রাইট দিয়েছে সেই রাইটকে আমরা যেন মান্যতা পাই। কোথাও গিয়ে যেন মুসলিমদের মনে না হয় যে মাননীয় শুভেন্দু অধিকারী সরকার শুধু হিন্দু সরকার। এটা বাংলা, এই বাংলা সম্প্রীতির বাংলা। এই বাংলাকে সম্প্রীতির বাংলায় অক্ষুণ্ণ রাখার জন্য মাননীয় শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব, তিনি যেন সকলের মুখ্যমন্ত্রী হয়ে বাংলাতে তিনি থাকেন। তসলিমা নাসরিনকে নিয়ে আমার বিশেষ কোনো আগ্রহ নেই। তসলিমা নাসরিনকে আমি বলে দিতে চাই, তিনি বাংলায় এসেছেন শান্তির বাংলাকে অশান্ত বা কোনো রকমভাবে যদি প্ররোচনামূলক কথাবার্তা তিনি বলেন, বাংলার মানুষ কিন্তু চুপ থাকবে না। দেখুন, প্রথম কথা হচ্ছে যে মিম পার্টি বাংলাতে এসেছে এবং যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে এসেছে সেটা হচ্ছে ডাঙায় বাঘ জলে কুমির, মানে একদিকে তৃণমূল এবং একদিকে বিজেপি। সেই তৃণমূল এবং বিজেপির চোখে চোখ রেখে 11টা বিধানসভাতে আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট আমরা লড়াই করেছি। যেমন আমি বসিরহাটের ক্যান্ডিডেট ছিলাম, আমাকে মাত্র 5 দিন দেওয়া হয়েছিল প্রচার করার জন্যে। তার উপরে নানা বিপত্তি, নানা বাধা, কখনো থানা, কখনো এসপি, কখনো ডিএসপি, কখনো এলাকার লোক, কখনো এলাকার মাতব্বর, প্রত্যেকের চোখে চোখ রাঙিয়ে আমরা যে লড়াই করতে পেরেছি এবং আমি মনে করেছি যে কয়টা মানুষ আমাদের সাথে ভোট দিয়েছে এই জায়গা থেকেই আমাদের শুরু হবে এবং বিন্দুতে আমরা সিন্ধুতে পরিণত করব। দ্বিতীয় কথা, একটি কথা আমি এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে অলওয়েজ মিডিয়া এবং বিগত তৃণমূল সরকার এবং বেশ কিছু দালাল যারা বলে থাকে যে মিম পার্টি হচ্ছে বিজেপির বি টিম, তাদেরকে আজকে আমি পরিষ্কার বলতে চাই যে আজকে 2026 সালে বাংলার যে রাজনৈতিক মানচিত্র, সেই মানচিত্র দেখে আপনাদের কি মনে হচ্ছে মিম পার্টি বিজেপির বি টিম, নাকি যে শাসক দল বিগত তৃণমূল কংগ্রেস যে দল মিম পার্টিকে বিজেপির বি টিম, কংগ্রেস বিজেপির বি টিম, সিপিএম বিজেপির বি টিম, আইএসএফ বিজেপির বি টিম বলে যে ভোট চেয়েছিল, আজকে তাদের সাংসদরা কোথায়? শাইনী ঘোষ আজকে কোথায়? আজকে রচনা বন্দ্যোপাধ্যায় কোথায়? এরা কাদের হয়ে মানুষের কাছে ভোট চেয়েছিল? আজকে ফিরহাদ হাকিম কোথায়? এরা কাদের হয়ে মানুষের কাছে ভোট চেয়েছিল? তাই আজকে ভীষণভাবে স্বচ্ছ এবং পরিষ্কার যে বিজেপির বি টিম হয়ে আজকে বাংলাকে বিজেপির হাতে কারা তুলে দিয়েছে, কারা বিশেষ করে সংখ্যালঘু মানুষের কাছে আই ওয়াশ করে আপনাদেরকে বোঝানো হয়েছে যে মিম বিজেপির বি টিম। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন আসাউদ্দিন ওয়েসি একমাত্র সংসদ যে বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে আঙুল দিয়ে কথা বলে এবং সর্বদা প্রত্যেকটা বিষয়ে কখনো তিনি চুপ থাকেননি। তিনি অন্যায়ের বিরুদ্ধে, কখনো সিএর বিরুদ্ধে, কখনো এনআরসির বিরুদ্ধে, কখনো 3 তালাকের বিরুদ্ধে মোদি অমিত শাহ চোখে চোখ রেখে কথা বলেছেন একমাত্র আসাউদ্দিন ওয়েসি। সেই দল আজকে আমরা একটা শক্তিকে শেষ করে আমরা আজকে বিজেপির চোখে চোখ রেখে অন্যায়ের সাথে এক বিন্দু আপোষ না করে আমরা লড়াই করব এবং আগামী দিনে আমাদের জেলা থেকে শুরু করে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি ভোট থেকে শুরু করে আমরা যথেষ্ট শক্তির সঙ্গে পথে নামবো ইনশাআল্লাহ। কি বলবেন যে তসলিমা নাসরিন দীর্ঘদিন মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করেছে, দীর্ঘ 20 বছর পরে আবারও বাংলায় তসলিমা নাসরিনকে তসলিমা নাসরিনকে নিয়ে আমার বিশেষ কোনো আগ্রহ নেই। শুধু তসলিমা নাসরিন কেন, তসলিমা নাসরিনের মতো মুসলিম বিদ্বেষী বা কোনো হিন্দু বিদ্বেষী, কোনো বৌদ্ধ বিদ্বেষী, কোনো খ্রিস্টান বিদ্বেষী কাউকে নিয়ে যদি কোনো সরকার মাতামাতি করে তাহলে বুঝতে হবে তার অন্যরকম উদ্দেশ্য আছে। আজকে তসলিমা নাসরিনের জায়গায় যদি অন্য কেউ আসতো যে হিন্দুদেরকে চরমভাবে বিদ্বেষ করে, তাকে নিয়ে মাতামাতি করাটাকেও যেমন আমি মান্যতা দেব না, তেমনি তসলিমা নাসরিনের মতো একজন মানুষ তাকে নিয়ে মাতামাতি করাটাকেও আমি মান্যতা দেবো না বা তসলিমা নাসরিন সম্পর্কে সত্যি বলতে কোনো আগ্রহ নেই। এবং তসলিমা নাসরিনকে আমি বলে দিতে চাই, তিনি বাংলায় এসেছেন শান্তির বাংলাকে অশান্ত বা কোনো রকমভাবে যদি প্ররোচনামূলক কথাবার্তা তিনি বলেন, বাংলার মানুষ কিন্তু চুপ থাকবে না। একটা প্রশ্ন, 136 বছর পুরানো যে বাঁকড়া মসজিদ ছিল সেই মসজিদের সামনে আজকে তিনি একমাত্র মানুষকে প্রতিবাদ করার কথা বলেছিলেন। এই যে এত পুরানো মসজিদ সেটাকে সরানোর কথা বলা হচ্ছে, এতদিন পরে তাদের মনে হচ্ছে যে কি হতে পারে নিরাপত্তা
সমস্যা হতে পারে। এই যে এতদিন পরে তাদের মনে হচ্ছে, কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে মসজিদের জায়গায় এয়ারপোর্ট ছিল না, এয়ারপোর্টের জায়গায় মসজিদ ছিল, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। সেই বড় প্রশ্নের উত্তরে আসে যে মসজিদের প্রায় এক যুগ পরে কিন্তু এয়ারপোর্টটা হয়েছিল। এতদিন পর্যন্ত কিন্তু কখনো নিরাপত্তা হানি হয়নি, কিন্তু আজকে বিজেপি সরকার আসার পরে কোথাও গিয়ে মনে হচ্ছে যে মসজিদে নামাজ পড়তে আসার পরে নিরাপত্তা হানি হবে। যদি এমন তাদের মনে হয়ে থাকে, রাষ্ট্রীয় সুরক্ষার স্বার্থে মসজিদকে যে পুনর্স্থাপন করার ভাবনা অবশ্যই ভাবা হোক। প্রত্যেকটা ধর্মকে যে সমান রাইট আছে, প্রত্যেকটা আমাদের ধর্ম চালন করার, ধর্ম পালন করার, ধর্ম যে যার মতোভাবে যে সংবিধান আমাদের যে রাইট দিয়েছে, সেই রাইটকে আমরা যেন মান্যতা পাই। কোথাও গিয়ে যেন মুসলিমদের মনে না হয় যে মাননীয় শুভেন্দু অধিকারী সরকার শুধু হিন্দু সরকার। এটা বাংলা, এই বাংলা সম্প্রীতির বাংলা। এই বাংলাকে সম্প্রীতির বাংলায় অক্ষুণ্ণ রাখার জন্য মাননীয় শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব, তিনি যেন সকলের মুখ্যমন্ত্রী হয়ে বাংলাতে তিনি থাকেন। বলে থাকেন তাহলে বলতে হবে হিন্দু, মুসলিম, দলিত, খ্রিস্টান সকলের ক্ষেত্রেই এক আইন আনা হোক। কিন্তু আমরা রিসেন্ট দেখতে পেয়েছি যে হুমায়ুন কবিরের একটা বক্তব্যের জন্য তাকে পুলিশ ডাকলেও বা একাধিক থানায় তার নামে এফআইআর হলো। দিলীপ ঘোষ যে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য প্রতি মুহূর্তে দিচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু কোনো রকম অ্যাকশন নেওয়া হচ্ছে না। এ থেকে বুঝতে পারছি যে এক দেশ এবং এক আইন কতটা আগামী দিনে কার্যকরী হতে চলেছে। দেখুন, গুন্ডা দমন আইনের যে সেকশনগুলো বলা হয়েছে তার গভীর ডিটেলসভাবে পড়লে দেখা যাবে যে এই গুন্ডা দমন আইনটা অ্যাকচুয়ালি বিরোধীদের মুখকে বন্ধ করে দেওয়ার একটা আইন। অত্যন্ত ভয়ঙ্কর এই আইন যেটা আনতে চলেছে। সংবিধান বিরোধী আইন বলে আমি মনে করি, গণতন্ত্র বিরোধী আইন বলে মনে করি। তার কারণ যে কোনো রাজ্যে বিরোধী যদি বিরোধিতা না করতে পারে, বিরোধীরা যদি সরকারের চোখে আঙুল দিয়ে ঠিক বা ভুলকে দেখিয়ে দিতে না পারে, তাহলে আগামী দিনে বাংলা রাজ্য রাজনীতি অনেক খারাপ পরিস্থিতির মধ্যে যাবে। ভারতবর্ষের মধ্যে কটা রাজ্যে এরকম গুন্ডা দমন বিলের মতো আইন আনা হয়েছে, সেটা আমার প্রশ্ন থেকে গেল। এবং আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করব এ ধরনের বিলকে যেন পাশ করানো হয়।